ইয়ার কি ছাড়েন, বিয়েটা এত তাড়াতাড়ি কেন? আপনি জানেন আমি একটু পার্লারে যেতে চেয়েছিলাম, আপনার জন্য পারতেছি না। এত তাড়াতাড়ি বিয়ে কি করব? আমার বউকে প্রাকৃতিক সৌন্দর্যে সুন্দর লাগে। টাকা বাঁচানোর ধান্দা, কিপটা জামাই আমার। মাসে মাসে যে 1000 টাকার জিনিস এনে দেই তা চোখে পড়ে না। চুপচাপ কোনো কথা না বলে বিয়ে এনজয় করো। নীরা এসে দীপের কোলে বসে, বলে, নিজের বউ বাচ্চাকে সুরক্ষিত রাখতে কত চেষ্টা আমার ক্যাডার সাহেবের। বুঝতে পেরেছো তাহলে? কেন বুঝবো না? আমার ক্যাডার সাহেব আমাকে ভালোবাসে, এটা জানার পর থেকে আমার ক্যাডার সাহেবের মন পড়তে শুরু করেছি। বলে নীরা দীপের চোখ থেকে চশমা খুলে নেয়, চশমা পাশের টেবিলে রেখে বলে, কয়েক মাস পর থেকে আমাকে আরো সচেতন হতে হবে। লাফালাফি করা যাবে না, ভারী কিছু নেওয়া যাবে না। তাই আপনি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চান। দীপ ঠোঁট প্রসারিত করে হাসে, বলে, আমার চুনুমুনুদের মায়ের দেখছি চুনুমুনু আসার আগমনে বুদ্ধির আগমন করেছে। বেঞ্চি হাসি দেয় নীরা। আজ নীরব ও দীপানিতার বিয়ের জন্য কেনাকাটা করতে যাবে একসাথে পুরো পরিবার। শনিবার হলেও কলেজ যেতে হবে দীপের। যাওয়ার আগে বারবার নীরাকে বলেছে, তুমি যেন মার্কেটে যাবে না, আমি এসে নিয়ে যাব। রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। নীরা মুখ গোমরা করে বলে, বাহ, আমার ভাই আর ননদের বিয়ে আমি কিছু করব না, আনন্দ করব না আমি। আনন্দ করবে, তবে এখন বুঝে শোনে। বাবুদের আগমনটাও তো বুঝতে হবে। বলে নীরার গালে হাত দিয়ে নীরার দিকে তাকাই দীপ। নীরা আলতো হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। ঠিক আছে, আমি ওদের সাথে যাব না, কিন্তু আপনি কলেজ থেকে এসে আমাকে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, দাদিন আছে বাসায়, কিছু লাগলে ডাক দিও। পারলে তুমি দাদিনের সাথে বসেই গল্প করবে। দীপ নীরার কপালে ভালোবাসা দিয়ে বিদায় নেই। সবাই মিলে কিছুক্ষণ পর বের হবে। দুপুরে সবাই বাইরে খাবে। নীরার জন্য মিসেস সাবিনা রান্না করে রেখেছেন। দীপ কলেজ থেকে এসেছে। নীরার সাথে সাথে দীপকে জড়িয়ে বলে, মিস ইউ ক্যাডার সাহেব। দীপ নীরাকে আগলে বলে, মিস মাই চন্দ্রপাখি অ্যান্ড মাই চুনুমুনু। বলে নীরাকে নিয়ে ঘরে যায়। দীপ গোসল করে বাইরে যাওয়ার ড্রেস পরে নীরার সাথে দুপুরে খাবার খায়। মিসেস সাবিনা এখন ঝাল মশলা অল্প দিয়ে রান্না করেন। নীরা যেন গ্যাসের সমস্যা না হয় আর শরীরের পুষ্টি বেশি বেশি থাকে তাই। দীপ নীরার সাথে সেই খাবারটি খাচ্ছে। নীরা বলে, মামুনি তো ফ্রিজে মাংস রেখেছে, আমি গরম করে দিই। দীপ নীরার হাত ধরে আটকে বলে, কোনো দরকার নেই। আমার বউ যদি মা হওয়ায় এত কষ্ট করে, আমি কেন বাবা হওয়ায় কষ্ট করব না? নীরা মিষ্টি এক হাসি দেয়। দীপ নিজেও খাচ্ছে, নীরাকেও খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়ার পর দীপ নীরাকে নিয়ে চলে যায় শপিং মলে। শপিং করার ভিতরে দীপ নীরাকে নিয়ে এক কর্নার আসে। এখানে বাচ্চাদের জিনিসপত্র বিক্রি হয়। সেখান থেকে ঘোরাঘুরি করে অনেক কিছু দেখতে থাকে দীপ ও নীরা। অভ্রর জন্য কিছু খেলনা আর দুইটি বাবুর ছবি কিনে নেয়। একটি ছবি মেয়ে বাবুর, আরেকটি ছবি ছেলে বাবুর। মিসেস শিউলি বলেছেন, ঘরে বাচ্চাদের ছবি টানাইয়া ওই ছবি সারাদিন দেখবা, তোমার বাচ্চাটাও ওই রকম সুন্দর হইব। দীপ কথাটি না মানলেও নীরার খুব ভালো লাগে কথাটি। নীরা বলে, আমার অমন বাবুর দরকার নেই, আল্লাহ যেমন দেবেন তাতেই খুশি। কিন্তু আমি এমনিতেই ঘরে বাবুর ছবি চাই। ওদের দেখলে আমি অনুভব করব যে আমাদের চুনুমুনু আমার গর্ভে আছে। এমনিতে ওরা আমাকে উষ্টা দিয়ে উগান্ডায় পাঠাবে, কিন্তু তারপরেও আমি চাই বাবুদের ছবি। নীরার আবদার দীপ না করতে পারে না, তাই নীরাকে নিয়ে বেবি শপ থেকে কিনে দেয় বাবুদের ছবি। রাতের বেলা নীরা ব্যাগ প্যাক করতে থাকে। দীপ ঘরে এসে নীরাকে ব্যাগ প্যাক করতে দেখে অবাক হয়, বলে, এখন ব্যাকপ্যাক করছো কেন? কোথাও তো যাওয়ার কথা না আমাদের। আমরা নই ক্যাডার সাহেব, আমি একা যাব আমার বাসায়। কেন, কি হয়েছে? নীরা কোনো উত্তর না দিয়ে ব্যাগ প্যাক করছে। দীপ নীরাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, কি হয়েছে বলবে তো? আপনি কি কিছু বোঝেন না ক্যাডার সাহেব? আতঙ্কে দীপ বলে ওঠে। কি বুঝবো আমি? দীপের চোখে মুখে আতঙ্কের ছাপ, যেন সে কি করছে কিছু বুঝতে পারছে না। বুঝবে কিভাবে, সে তো কিছুই করেনি। নীরা হাসতে থাকে, বলে, আমার ভাইয়ের কাল গায়ে হলুদ, আমাকে কি এখানে থাকলে হবে? তাই বাপের বাড়ি যাচ্ছি। দীপ নীরার ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে আলমারিতে রাখতে রাখতে বলে, কোথাও যাবে না তুমি, এখানেই থাকবে। ভুরকুচকে নীরা বলে, মানে কি? মানে এই যে ভাইয়ের বিয়েতে জয়েন তুমি বরের বাড়ি থেকেও হতে পারবে। ধুর, দুদিন পর ভাই আমার বউ নিয়ে ব্যস্ত থাকবে।
আজ একটু আড্ডা দিব ভাই বোন মিলে, আপনি বাধা দেবেন না। ভাই বোনের সময় সারাদিন পড়ে থাকবে, এখন রাতের সময় স্বামীর দিকে দেখো। আমি এখন স্বামীকে দেখার মুডে নেই ক্যাডার সাহেব। স্বামীকে দেখার মুড এনে দিব? কিভাবে? চুনুমুনুদের উপর আরও চুনুমুনু এনে। এই না। তোমার কোথাও যাওয়া হচ্ছে না, বিয়েতে এনজয় করবে ভালো কথা, কিন্তু আমার থেকে দূরে যেয়ে নয়। আমার বউ পাগলা ক্যাডার সাহেব। পাগলির বর হয়েছি, পাগল তো হবই। নীরা খুশি হয়ে জড়িয়ে ধরে দীপকে। বেলকুনিতে বসে ফোনে কথা বলছে নীরব। ফোনের ওপর প্রান্তে দীপান্বিতা আছে। নীরব দীপান্বিতাকে বলে, অব্র কি ঘুমিয়ে গেছে? হ্যাঁ, তাহলে তুমি ব্যালকনিতে আসো, দেখবো তোমাকে। গায়ে হলুদের আগের দিন কি দেখা করা ঠিক হবে? একদম ঠিক হবে। আসো তুমি, এই চাঁদের আলোয় আমি আমার মায়াবন বিহারিনীর মুখ দেখতে চাই। আচ্ছা, আসছি। বলে দরজা খুলে বেলকুনির দিকে আসলো দীপান্বিতা। মুখে তার লাজুক হাসি। নীরব আর দীপান্বিতা আগেও এভাবে অনেকবার দেখা করত। দীপান্বিতা হাসলে গালে টোল পড়ে। সরাসরি নীরবের সামনে দীপান্বিতা হাসলে নীরব এক দৃষ্টিতে দেখত তাকে। দূরে দাঁড়িয়ে দীপান্বিতাকে ফোনে জিজ্ঞাসা করে, তোমার গালে আগের মতো কি সেই টোল পড়ে? দীপান্বিতা হেসে দেয়। সোডিয়ামের আলো জ্বলতে থাকে চারপাশে। সেই আলোতে দীপান্বিতাকে স্পষ্ট দেখতে পায় নীরব। দীপান্বিতার মুখে টোল দেখা যাচ্ছে। নীরব বলে, আয় হায় মায়াবন বিহারিনী। আরও কিছু বলতে যাবে তার আগে নীরা তার রুমের দরজা খুলে বেলকনিতে এসে বলে, কি ভাই, কাল গায়ে হলুদ, আজ হবু ভাবিকে দেখার এত তাড়া? তাড়াতাড়ি ফোন কেটে দেয় দীপান্বিতা। নীরব বলে, তুই ঘুমাসনি? কাল তো অনুষ্ঠান, সকাল সকাল কাজ করতে হবে। তোমার গায়ে হলুদের জন্য যখন এতটাই তাড়াহুড়া, তাহলে তুমি ঘুমাও না কেন? শুধু শুধু আমার ননদিনীর সাথে প্রেম করো, তাই না? তোর নন্দিনী আমার হবু বউ। লজ্জা করে না বিয়ের আগের দিন এভাবে দেখা করে ফিসফিস করে কথা বলতে? নিজের হবু বউকে নিয়ে নিজে ফিসফিস করছি, তোর বাপের কি? আমার বাপের টাকায় গড়া বাড়িতে বসে প্রেম করো, এটাই আমার অনেক। ওটা আমার বাপ, আমিও আমার বাপের টাকায় বানানো বাড়িতে বসে প্রেম করছি। যা তো শান্তি মতো প্রেম করতে দে। এবার নীরা চিল্লিয়ে বলে, দেখেছেন ক্যাডার সাহেব, বিয়ের আগে আপনার বোনের সাথে আমার ভাই প্রেম করছে, আবার আমার বাপের বাড়ি নিয়ে খোঁটা দিচ্ছে। নীরব এবার নীরাকে আস্তে করে বলে, বোন আমার, তোর বাপ মানে আমারও বাপ। এখন যদি ঘুম ভাঙে যায় তার রক্ষা নেই আমার আর। দাঁত বের করে হেসে নীরা বলে, বাপ নিয়ে খোঁটা দিয়ে তুমি করেছো পাপ, এবার সামলাও তোমার হাব ভাব। বলে দীপান্বিতার দিকে উকি দিয়ে তাকায় নীরা। দীপান্বিতা হা হয়ে এদের ভাই বোনের কাহিনী দেখতে থাকে। নীরা দীপান্বিতাকে উদ্দেশ্য করে বলে, সেই তো বিয়ে করব না করছিলে, এখন আবার প্রেম করছো। আমি ভেবেছিলাম আমার ভাইকে বাসর ঘরেও নাকানি চুপানি দেবে, তা না, উল্টো বিয়ে ঠিক হতেই দেখছি ননদ আমার বর ভক্ত। দীপ নীরার পিছনে দাঁড়িয়ে নীরাকে বলে, সবাই কি তোমার মতো নাকি? নীরা দীপের দিকে ফিরে তাকায়। সেই সুযোগে নীরব ও দীপান্বিতা নিজেদের ঘরে দৌড় দেয়। নীরা খেপেছে মানে সারা রাত তর্ক বিতর্ক হবে। নীরা দীপকে উদ্দেশ্য করে বলে, আমার মতো মানে? এই যে তোমার নজরে বর ছাড়া সারা দুনিয়া আছে, বর কি চায় তা তো দেখো না, দেখবে কিভাবে? তোমার চোখে তো আছে সারা দুনিয়ার কে কে প্রেম করে, এগুলো দেখায়। আমি আমার বরকে দেখি না? মোটেও না। বুড়ো বরকে কি দেখবো? হ্যাঁ, এখন আমি বুড়ো? অবশ্যই। যার হবু চুনুমুনু আমার পেটে, সে তো আস্তে আস্তে বুড়ো হতেই যাচ্ছে। কয়েক বছর গেলেই তো বাচ্চাদের বিয়ে দিয়ে শ্বশুর হবেন। ও, আমি বাচ্চাদের বিয়ে দিয়ে শ্বশুর হব, বুড়ো হব, আর তুমি বাচ্চাদের বিয়ে দিয়েও কচি খুকি থাকবে। আপনি কি জেলাস? গায়ে ঠেলে ঝগড়া করছেন কেন? বউ আমার বাচ্চা দেওয়ার আগে বুড়ো উপাধি দিল, এই দুঃখ আমি কই রাখি? হো হো করে হেসে দেয় নীরা। দীপ নিজেই হাসতে থাকে নীরার সাথে। তারপর চলে যায় ঘরে। সারা বাড়ি আজ হই হুল্লোড়, সবার মুখে আনন্দ খুশি লেপ্টে আছে। নীরব ও দীপান্বিতার গায়ে হলুদের আয়োজন চলছে। ছেলেরা আজ লুঙ্গি আর পাঞ্জাবি পরবে, মেয়েরা হলুদ রঙের শাড়ি পরবে। এটা নীরার ইচ্ছা। ও টিভিতে গ্রাম্য বিয়ে দেখেছিল, তখন থেকে ওর ইচ্ছা এমনভাবে ভাইয়ের বিয়ে দেওয়ার। নীরা ঘরে বসে শাড়ির কুচি ঠিক করার চেষ্টা করে, কিন্তু পারছে না ঠিক করতে। কিভাবে শাড়ি ঠিক করবে? শাড়ির কুচি ঠিক করতে গেলে যে তাকে ঝুঁকতে হবে। এদিকে ডাক্তার তাকে ঝুঁকতে না করেছে।
নীরার কুচি ঠিক করার চেষ্টার মধ্যে একজোড়া হাত নীরার কুচিগুলো ধরে নেয়। নীরা হাতের মালিকের দিকে তাকিয়ে স্মিত হাসে, বলে, আপনাকে আজ অনেক সুন্দর লাগছে ক্যাডার সাহেব। দীপ আলতো হেসে নীরার কুচিগুলো ঠিক করে দেয়। দীপের পরনে সাদা ও সবুজের মিশ্রণে লুঙ্গি ও হলুদ পাঞ্জাবি, মাথায় গামছা বাঁধা, আর চোখে তো সবসময় চশমা থাকবেই। নীরার শাড়ি ঠিক করে দীপ বলে, আমার চন্দ্র পাখিকে সব থেকে বেশি সুন্দর লাগছে। বলে নীরাকে আয়নার সামনে নিয়ে আসে দীপ। নীরা চুলের বিনুনি খুলে আস্তে আস্তে নীরার চুল আশ্রয় দেয় দীপ। তারপর একটি হেয়ার ব্যান্ড দিয়ে চুল খোপা করে নেয়। ইউটিউব দেখে দেখে নীরাকে সুন্দরভাবে হিজাব বেঁধে দেয়। নীরা মিলান হেসে দেখতে থাকে এই যত্নগুলো। নীরাকে গোছানোর পর নিজেকে দেখে খুশি হয় নীরা। দীপের দিকে ফিরে বলে, আমাদের জীবনের এই সুখ চিরস্থায়ী হবে তো ক্যাডার সাহেব? সুখ সারা জীবনের জন্য বরাদ্দ নয় চন্দ্র পাখি, সুখ দুঃখ মিলেই জীবন। এই জীবনে যেমন কেউ আগে আসে কেউ পরে আসে, ঠিক তেমন কেউ আগে যাবে তো কেউ পরে। সুখগুলো সারা জীবন স্থায়ী হবে না। নীরার সাথে সাথে দীপকে জড়িয়ে বলে, আপনার আগে যেন আমার বিদায় হয় ক্যাডার সাহেব। দীপ নীরার ঠোঁটে হাত দিয়ে বলে, হুশ, আমি কি নিয়ে থাকবো তাহলে? তার থেকে বরং এটাই চাওয়া গেলে দুজনের জীবন একসাথেই যাবে। হ্যাঁ, তাই ভালো। এই দুনিয়া ছেড়ে যেতে হলে একসাথেই যাওয়ার ব্যবস্থা করে দিক খোদা আমাদের। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমিও আমার এই দুষ্ট মিষ্টি চন্দ্রবাকি ছাড়া থাকতে পারবো না। দীপান্বিতাকে নিয়ে হলুদের আসরে বসানো হয়েছে। নীরব অভ্রকে কোলে নিয়ে সেখানে হাজির হয়। দীপান্বিতার পাশে অভ্রকে কোলে নিয়ে বসে আছে নীরব। ছোট অভ্রকে আজ লুঙ্গি ও পাঞ্জাবি পরানো হয়েছে। দেখতে একদম নীরব দীপান্বিতার ছেলে মনে হচ্ছে। আশেপাশে সবাই এসে তাদেরকে হলুদ দিতে থাকে। কেয়া ও রিক এসেছে দীপান্বিতা ও নীরবকে হলুদ লাগাতে। অতঃপর সবাই মিলে হাতে মেহেদি দিতে থাকে। নীরা আজকে নিজে থেকেই দীপের সামনে হাত পাতে, বলে, নিন, আপনার এলোমেলো জিলাপির প্যাচ দিয়ে আমার হাত রাঙিয়ে দিন। সবাই হেসে দেয় নীরার কথাই। দীপ আজকেও নীরার হাতে মেহেদি দিয়ে দেয়। রিক এসে কেয়ার হাত নিয়ে বসে, বলে, তোমাকেও মেহেদি দিয়ে হাত রাঙিয়ে দিব চশমিশ। কেয়া স্মিত হেসে বলে, ঠিক জিজুর মতো করে জিলাপির প্যাচ দিতেন তাই না সাদা বিলাই? যেটাই দিই না কেন, তোমায় বর দিছি ভালোবেসে। বলে সবাই হাতে মেহেদি দিতে থাকে। দীপনীরা এক পাশে, রিক কেয়া এক পাশে, আর মাঝখানে দীপান্বিতার দুই হাত ধরে আছে পার্লারের মেয়েরা। দীপনীরার হাতে মেহেদি দিচ্ছে আর রিক কেয়ার হাতে। পার্লারের মেয়েরা দীপান্বিতার হাতে মেহেদি দিতে থাকে। নীরব অভ্র মিলে দীপান্বিতার পাশে বসে আছে। দীপান্বিতার হাতের মেহেদি দেখতে থাকে। মেহেদি দেওয়া শেষ হলে সবাই মিলে নাচ গান শুরু করে। সবার নাচ দেখে বেচারিনীরা নাচতে যেতে চায়, কিন্তু দীপনীরার বাহু ধরে আটকে বলে, একদম নাচানাচি করবে না। চোখ মুখ কুচকে নীরা বলে, বাহ, ভাইয়ের বিয়েতে আনন্দ করতে পারবো না? ভাইয়ের বিয়েটা তাহলে চেঞ্জ করে 1 বছর পর করে দেই, তখন আনন্দ করো শান্তি মতো। এই না না না, এমনিতেই ভাই আমার দেবদাস হয়েছিল, এখন আবার ডেট পিছালে দুঃখে সন্ন্যাসী হয়ে যাবে। নাচ গান শেষ করে সবাই সবার বাড়িতে চলে আসে। নীরা রুমে এসে হলুদের সাজ খুলতে থাকে। দীপ নীরাকে সাহায্য করে দেয়। নীরা দীপের দিকে তাকিয়ে বলে, আমার বউ পাগলা ক্যাডার সাহেব। বলে হেসে দেয় দুজনে। নীরব ও দীপান্বিতার বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। দীপান্বিতাকে সাজিয়ে গেছে পার্লারের লোকজন। দীপের কথা রাখতে নীরা সাজেনি। অভ্র বসে বসে দীপান্বিতার সাজ দেখতে থাকে। নীরা ব্যাগ প্যাক করছে এখন। দীপ এসে দেখে নীরার ব্যাগ প্যাক করা। দীপের তাকানো দেখে নীরা দাঁত বের করে হেসে বলে, টেনশন নট ক্যাডার সাহেব, আপনার বউ কোথাও যাচ্ছে না, যাচ্ছে আপনার বোন। আশেপাশের লোকজন হো হো করে হেসে দেয়। মিসেস সাবিনা এসে খাইয়ে দেয় দীপান্বিতাকে। নীরা পেটের দিকে তাকিয়ে বলে, জানিস চুনুমুনু, তোদের দাদি আমাকে একটুও ভালোবাসে না, তো কেউ না। মিসেস সাবিনা অবাক চোখে তাকিয়ে বলেন, ও মা, আমার কোন কাজে এমন মনে হলো? এই যে মেয়ের বিদায় বলে এখন খাইয়ে দিচ্ছ, আমাকে তো দাও না। মিসেস সাবিনা এবার নীরাকে কাছে নিয়ে এনে দীপান্বিতা ও নীরাকে খাইয়ে দিতে থাকে। অভ্র চোখ পিটপিট করে তাকায়। মিসেস সাবিনা দুজনকে খাইয়ে দিয়ে অভ্রকে খাইয়ে দেন। দীপকে দেখে মিসেস সাবিনা বলেন, কনে বিদায়ের সময় কনের সাথে ভাই যায়, তাই আজ তোরা দুজন ওই বাড়িতে থাকবি।
মায়ের কথা শুনে দীপ রাজি হয়। নীরা খুশিতে লাফায়। দীপ সাথে সাথে চোখ গরম দিয়ে তাকায় নীরার দিকে। নীরা জিব্বা কামড় দিয়ে বলে, সরি। দীপানিতা ও নীরবের বিয়ে পড়ানো সম্পূর্ণ হলো। এখন এদের বিদায় দেওয়ার সময়। দীপানিতা শুধু অভ্রর দিকে তাকিয়ে আছে। অভ্র এতক্ষণ খুশি থাকলো, সবার মুখের নীরবতা দেখে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। দীপানিতা জড়িয়ে ধরে অভ্রকে, বলে, আমার বাবাই। মা না হলেও মায়ের ভালোবাসা আদর দিয়ে বড় করেছে অভ্রকে। মায়ের বাঁধন কি ছেড়ে দেওয়া যায়? দীপানিতা জড়িয়ে কান্না করছে। নীরব এসে দীপানিতার কাঁধে হাত রাখে। মুখ উঁচিয়ে নীরবের দিকে তাকায় দীপানিতা। নীরব বলে, অব্র আমাদের ছেলে, ওকে আমরা দুজনে মিলে মানুষ করব, চিন্তার কিছু নেই। খুশি হয় দীপানিতা। মিসেস সাবিনা এসে বলেন, আজকে নানু ভাই আমাদের সাথে থাকবে, তাই না নানু ভাই? অভ্র সহমত দেখিয়ে বলে, হ্যাঁ, আজকে আমি নানু নানা ভাইয়ের সাথে থাকবো। নীরা এসে বলে, হ্যাঁ থাকবে তো নানুর সাথে। এখন চলো আম্মুর সাথে আমরা তোমার আম্মুর বাসায় যাই। না না, ওটা তো তোমার আব্বুর বাসা না, ওটা তোমার মামির বাসা। নীরব নীরাকে খেপিয়ে দিয়ে বলে, বলেই হলো, এখন তোর বাসা এটা। অবশ্য এইটা এখন আমার শ্বশুর বাসা, আমার বাসা তো ওটা। লিসেন ব্রো, এটা আমারও শ্বশুর বাসা। আমার বাবা মা ভুলবশত তোমাকে আগে পৃথিবীতে এনেছিল, কিন্তু আসলে তো ওটা আমারই বাসা। বাবা মা তোকে ভুল করে পৃথিবীতে এনেছিল? মোটেই না, তুমি ভুলে এসেছো। আমি না তুই। হবে না, তুমি ভুল করে এসেছো। লেগে গেছে দুই ভাই বোনের ঝগড়া। কোনে বিদায় মানুষ কান্না করবে নাকি বর আর বরের বোনের ঝগড়া দেখবে? অবশ্যই এখানে সবাই নীরা ও নীরব সম্পর্কে অবগত। নীরা যেখানে আছে সেখানে কোনো কিছু সুস্থভাবে হওয়া সম্ভব কখনোই না। দীপান্বিতা পর্যন্ত হাসতে থাকে তার বিদায়ের সময়। দীপ এসে নীরাকে পাজাকোলা করে নিয়ে বলে, আমি ওকে নিয়ে যাচ্ছি, আপনারা আসতে থাকুন। নীরা লাফাতে লাফাতে বলে, ছাড়ুন ক্যাডার সাহেব, আমার বাবার বাসা নিয়ে কথা শোনায়। ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে, বাবার মাথা আমি আজ টাক করে দিব। বলতে বলতে দীপ চলে যায় নীরাকে নিয়ে। বাকিরা ধীরে সুস্থে আসতে থাকে। দীপান্বিতা এসেছে নিজের শ্বশুরবাড়ি। মিসেস নাজনীন দীপান্বিতাকে মিষ্টি খাইয়ে ঘরে প্রবেশ করে, তারপর নীরা ঘরে নিয়ে যায়। দীপ, অভ্র ও রিক নীরবের সাথে বাইরে আড্ডা দিতে থাকে। রাতের বেলা দীপান্বিতার মেকআপ মুছে হালকাভাবে সাজিয়ে দেয় নীরা ও কেয়া। নর্মালভাবেই লাল রঙের বিয়ের শাড়ি পরিয়ে খোপায় রজনীগন্ধার গাজা দিয়ে সাজিয়ে দেওয়া হয়। মিসেস নাজনীন তার ছেলের বইয়ের জন্য কিছু হালকা গহনা গড়িয়ে রেখেছিলেন। দীপান্বিতাকে ভারী গহনা খুলে এখন কানে হালকা কানের ফুল, চিকন গলার চেন পরিয়ে দেওয়া হয়। অভ্রকে দীপ নিজের বাবা মায়ের কাছে রেখে এসেছে। এখন অভ্রর ঘুমের সময়। কোনো বাহানা না করেই ভালো ছেলের মতো অভ্র চলে গেছে মিস্টার সমুদ্র ও মিসেস সাবিনার কাছে। দীপান্বিতাকে আনা হয়েছে নীরবের ঘরে। হালকা সাজে সুন্দরভাবে ফুটিয়ে তোলা এই বাসর ঘর। দীপান্বিতা ও নীরব দুজনেই ভারী সাজ পছন্দ করে না। খাটের কোণা দিয়ে ফুল দিয়ে সাজানো, আর ঘরে কিছু জায়গায় ডিজাইন করা মোমবাতি জ্বালানো, দেখতে অনেক সুন্দর লাগছে। দীপান্বিতাকে বসিয়ে দিয়ে বাইরে দাঁড়ায় নীরা ও কেয়া। দীপ ও রিক মিলে নীরবকে নিয়ে আসে। নীরা ও কেয়া দাঁড়িয়ে থাকতে দেখে সবাই বুঝে যায় কি হয়েছে। নীরব বলে, ভিক্ষা নেওয়ার জন্য তোকে আমার বাসাটাই খুঁজতে হলো? ভুলে যেও না, বিয়েটা কিন্তু আমার ক্রেডিটে হয়েছে। তোমার মতো ক্যাবলা ভাই থাকলে যা হয় আর কি, বোনেদের সব করতে হয়। হয়েছে, নিজের সাফাই করতে হবে না। সরে, এখন আমার বউ অপেক্ষা করছে। বাহ, এখন বোনের আগে বউ আপন, বিয়ের পর এত চেঞ্জ। তুই কি চাচ্ছিস বলতো? বাসর না করে এখন আমি তোদের খেয়ামত করি? খেদমত না, পারিশ্রমিক। এই যে তোমার বিয়েতে আমার চুনুমুনুদের নিয়ে এত কিছু করলাম, তার পারিশ্রমিক। টাকা ঘরে, তোমার বউ ঘরে, বউয়ের কাছেই তো যেতে চাই। টাকা দাও, বউ নাও। সিনেমার ভিলেন তোর মতো আচরণ করে, ওরা ঠিক এভাবেই বলে, টাকা না দিলে বউ পাবে না। বেশি কথা বললে কিন্তু তোমার বউকে নিয়ে সোজা শ্বশুরবাড়ি চলে যাব। ওটা এখন আমারও শ্বশুরবাড়ি। ওই বাড়ির পার্মানেন্ট বউ আমি। ওই বাড়ির পার্মানেন্ট জামাই আমি। আমি ওই বাড়িতে এখন সংসার করি, তাই ওই বাড়িতে আমার অধিকার বেশি। তো জানা, নিজে তো চুনুমুনু এনেছিস, আমাকে বাধা দিচ্ছিস কেন? দীপ পড়েছে বিপাকে। ভাই বোন
আনলিমিটেড তর্ক বিতর্ক করা শুরু করেছে। রিকো কেয়া হাসতে থাকে এদের ভাই বোনের কাণ্ড দেখে। নীরা আবার বলে,